প্রিয় দর্শক, ঐক্যই শক্তি, ঐক্যেই মুক্তি। সংবাদপত্রের শিরোনামগুলো পড়লেই এই ঐক্য কতটায় আছি আমরা সেটা বোঝা যায়। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন সাংবাদিক এস.এম. রাশিদুল ইসলাম। কেমন আছেন? ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, গণভোট নিয়ে ঐক্যমত্য হলেও জটিলতা কাটেনি। অবরোধ ভাঙতে গাজা অভিমুখে যাত্রা, সবাই এ যাত্রায় অংশীদার হন। দৈনিক সমকাল, বিবিসি বাংলাকে তারেক রহমান, শিগগির দেশে ফিরে নির্বাচনে অংশ নেব। মেশিন দরকার 170টি, সরকারিভাবে আছে মাত্র 12টি। দৈনিক সমকাল, গ্যাস এনেও উৎপাদন সাশ্রয়ী, তবু বাড়ছে সার আমদানি। স্বর্ণের ভরি 2 লাখ টাকা। কালের কণ্ঠের শিরোনাম, দ্রুতই দেশে ফিরে আসব, অংশ নেব নির্বাচনে। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান। খালেদা জিয়াও তারেক রহমানের জন্য আনা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি। বাংলাদেশ প্রতিদিন, বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান, নির্বাচনের দিন হবে গণভোট, অন্তর্বর্তী সরকারের নীতিগত সিদ্ধান্ত। মানব জমিন, বাংলাদেশে জনগণের ভোটে যেই আসুক তার সাথে কাজ করবে ভারত। প্রভাবশালীরা গিলে খাচ্ছে কালিয়াকৈরের বন। খবরের কাগজ, চাল আমদানিতে বিকল্প বাজারের খোঁজে সরকার। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করুন। কালবেলা শিরোনাম, 4 বছরে 25 কোটি টাকা কর ফাঁকি দিয়েছে একমি পেস্টিসাইডস। সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠক। আমার দেশের শিরোনাম, মোকলেস সিন্ডিকেটে আওয়ামী লীগ পুনর্বাসন, দ্রুত দেশে ফিরব, নির্বাচনে জনগণের সঙ্গেই থাকব, তারেক রহমান বলেছেন। আমাদের সময়, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বিভেদের রাজনীতি বাড়বে, গণমাধ্যমের সঙ্গে ইসির সংলাপ। দৈনিক করতোয়া, দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নিব, শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া। রূপালী বাংলাদেশ, দ্রুত দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নিব, রামপালে চোরের পাল। বাহ, চমৎকার একটা শিরোনাম, রামপালে চোরের পাল। আমরা সময় পেলে হয়তো নিয়ে আলোচনা করব, কিন্তু তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বেশ আলোচনা হচ্ছে। উনি একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে, এবং তিনি বলেছেন দ্রুত দেশে ফিরে আসব, অংশ নেব নির্বাচনে। এবং এই সময় যেটা হচ্ছে যে তিনি আবার বলেছেন, আমাদের বিশ্বাস বিএনপি একাই সরকার গঠন করবে। মানব জমিনে যদি একটু পড়ে শোনাই আপনাকে, উনি কি বলেছেন আরও। ব্যক্তি নয়, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, উদ্বেগের কিছু নেই। রাজনীতি পরিবারকরণ হয় না, রাজনীতি সমর্থনের ভিত্তিতে হয়। ডাকসুর প্রভাব পড়বে না জাতীয় রাজনীতিতে। আওয়ামী লীগ যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী বিচার হবে। জনগণই সবচেয়ে বড় বিচারক, দ্রুতই ফিরে আসবো, নির্বাচনে অংশ নেব। তো মোটামুটি সব বলেই দিয়েছেন, কি বলবেন আপনি? জি, ধন্যবাদ। আমার কাছে মনে হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল কিন্তু উনি 2টি গণমাধ্যমে উনি ফিনান্সিয়াল টাইমসে দিয়েছেন এবং বিবিসি বাংলা। দেখুন, ওনার বিবিসি বাংলার যে ইন্টারভিউটা যদি আপনি দেখেন, উনি কিন্তু খুব কৌশলী এবং স্মার্টলি একটা ইন্টারভিউ দিয়েছেন। মানে সাংবাদিকরা কিন্তু নানা প্রশ্ন করেছে এবং ওইগুলো উনি খুব স্মার্টলি উত্তর দিয়েছেন। এবং আমার কাছে মনে হয় যে জুলাই আন্দোলন, আগামী নির্বাচনে বিএনপির কি প্রস্তুতি, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কর্মপরিকল্পনা কি, মোটামুটি উনি বলার চেষ্টা করেছেন। আমি খুব ভালো লেগেছে ওনার একটি কথা, যে জুলাই আন্দোলনে উনি বলেছেন যে আপনি জানেন যে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কার কতটুকু ক্রেডিট বা কার কতটুকু অংশগ্রহণ ছিল, এটা নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা দেখেছি। কেউ বলেছে যে এটা মাস্টারমাইন্ড আমরা ছিলাম, আমি ছিলাম। এবং অনেক সময় প্রধান উপদেষ্টাও তো একজনকে, সেটা সরকারের পক্ষ থেকেও অনেক সময় বলার চেষ্টা করা হয়েছে। তো তার জন্য তারেক রহমান গতকাল যেটি বলেছেন যে গণতান্ত্রিক আমি জনগণই এটার মাস্টারমাইন্ড, এটা খুব চমৎকার। এবং আমি মনে করি একটি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল রাজনৈতিক নেতা হিসাবে যদি উনি বলে থাকেন, এটা আমরা সাধুবাদ জানাবই। আরেকটি বিষয়, উনি যেমন নির্বাচনের আপনি যেটি বলছিলেন যে মানব জমিনে যে বিএনপি এককভাবে সরকার গঠন করবে, এটা বিএনপির প্রস্তুতির কথা উনি বলেছেন। এটা একজন বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এটি উনি বলতেই পারেন। এবং আমার মনে হয় ওনার যারা সমর্থক রয়েছেন, বিএনপির কর্মী রয়েছেন যারা, বা ওনার দলের নেতা কর্মী যারা, তাদের উৎসাহ দেবে এই ধরনের কথা।
এর বাইরে উনি কিন্তু আরেকটি বিষয় বলেছেন যে দেশ পুনর্গঠন করতে গিয়ে আমরা সবাইকে সাথে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। এবং দেখুন, আমি দেশের একজন নাগরিক হিসাবে, আপনিও একজন সিনিয়র সিটিজেন দেশের, আমরা আমাদের সবারই আকাঙ্ক্ষা এটাই যে সবাইকে নিয়ে একটা দেশ পুনর্গঠন হোক। এবং আরেকটা জিনিস বলেছেন যে আমি দীর্ঘদিন অর্থনৈতিক সাংবাদিকতা করেছি, যেটা আমিও ফিল করি। যেমন উনি বলেছেন যে গত 15 বছর যখন শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক থেকে পুরোটাই টাকা পয়সা দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো উনি বলেছেন যে সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে যে ওই যে পাচার হয়েছে যে টাকাটি, সেটাকে উনি ফেরত আনার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে উনি যদি ক্ষমতায় আসে উনি এটা অব্যাহত রাখবেন। এটি চমৎকার, এবং আমরা চাই যে সেটি অব্যাহত থাকুক। সামগ্রিকভাবে বলবো যে উনি একজন রাজনৈতিক নেতা হিসেবে যে কথাগুলো বলেছেন খুবই চমৎকার কথা, এটার জন্য উনি মিনিং করে বলেন এবং আমরা যেন পরবর্তীতে এইগুলোর বাস্তবায়ন দেখি। আওয়ামী লীগ জামাত প্রসঙ্গে উনি বলেছেন যদি তারা দোষ করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে তো একইভাবে দুই দলেরই বিচার হওয়া উচিত। হ্যাঁ, সেটা উনি একটার কথা বলেছেন যে আওয়ামী লীগ যে গত 15 বছরের যে এক ধরনের বিরোধী মতের প্রতি এক ধরনের রাজনৈতিক নিপীড়ন হয়েছে, তারপরে তো জুলাই আন্দোলন এবং 71 জামাতের ভূমিকা নিয়ে বলেছেন। তো এটা তো ডেফিনেটলি মানে আওয়ামী লীগের অ্যানসারটি আওয়ামী লীগ করবে, আর জামাতের যে 71 ভূমিকা নিয়ে জামাত কথা বলবে, সেটাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে ঐক্যের কথা বলছিলাম। জি, গণভোট নিয়ে ঐক্যমত্য হলেও জটিলতা কাটেনি। এই যে ঐক্য নিয়ে আমরা 2 মাস ধরে, আরো বেশি সময় ধরে কথা বলছি, কি হবে জুলাই সনদ নিয়ে যে এই যে এখন নানা ধরনের সমীকরণ চলছে, আগে কোনটা পরে? রেজা, একটা জিনিসই কিন্তু আমি পজিটিভলি দেখছি, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে গত 10 দিন বা 1 সপ্তাহ আগের ঘটনাগুলো যদি দেখেন, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু মাঠে ছিল। আমার কাছে মনে হয়েছে যে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, যে মাঠে কিন্তু এখন গত কয়েকদিন কিন্তু উত্তাপটা নাই, এবং আমরাও চাই যে মাঠে যেন উত্তাপটা না থাকুক, এটা যেন টেবিলেই সমাধান হোক। এবং মানে মাঠের উত্তাপ কি আলোচনার জায়গায় না, এই যে জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়া বা জুলাই সনদের যেটা এই যে আপনার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে কিন্তু মাঠে ছিল তারা। তো এই যে আমার কাছে মনে হচ্ছে, যেমন জামাতের একজন নেতা কিন্তু বলেছেন যে আগামীকাল বুধবার আবার হচ্ছে এই মানে ঐক্যমত্য কমিশন মিটিং এ বসবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আজকে বোধহয় আজকেই বিশেষজ্ঞদের সঙ্গে আজ আবার বৈঠক, আগামীকাল দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় বিশেষজ্ঞদের সাথে আজকে। জি, আজকে আগামীকাল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তো সেখানে ওনারা আশা করছেন যে আরো অগ্রগতি হবে এবং আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো। আমরা কিন্তু সেটাই চাই। আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং একটা খুব ভালো একটি নির্বাচন হোক। সরকার যে মানে ডেটটি বলেছে 15 ফেব্রুয়ারির মধ্যে, এবং সেখানের জন্য আমরা কোনো বাধা না দেখতে পাই। আপনি যেহেতু নির্বাচনের প্রসঙ্গই তুললেন, গতকাল নির্বাচন কমিশন সংবাদপত্রের প্রতিনিধিদের সাথে বা ব্যক্তিদের সাথে বসেছিলেন, তিনি অনেকগুলো কথা বলেছেন, যেটা ক্রান্তি লগ্নে দায়িত্ব নিয়েছি, সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই, এআই এর অপপ্রচার ও গুজব মোকাবেলা বড় চ্যালেঞ্জ আমাদের। তারপর উনি বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বিভেদের রাজনীতি বাড়বে। না, এটা তো ডেফিনেটলি আপনি যদি অংশগ্রহণমূলক নির্বাচন তো আমাদের করতে হবে। আপনি যদি এখানে মানে ভোটার, আমি যদি আওয়ামী লীগের একটি প্রসঙ্গ আসেন, সেটার গতকাল তারেক রহমানও এটি বলেছেন, যেমন যে এটি আওয়ামী লীগে যারা অপরাধ করেছে তো বিচার, বা দল হিসাবে যদি অপরাধ করে সেটা তো বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। আরেকটি বিষয় যে আপনি যদি জনগণের সেই উপস্থিতি মানে যদি অংশগ্রহণমূলক না হয়, তাহলে তো সামাজিক বিভাজন তৈরি হতে পারে, এটা তো ডেফিনেটলি। আরেকটি বিষয় দেখুন, উনি যেটি বলেছেন যে একটি ভালো ভোটের বিকল্প নেই, এটা তো ডেফিনেটলি আমরা মনে করি যে গত 15 বছর তোমরা দেখেছি যে ভোটের এক ধরনের যে মানুষের ভোটাধিকার লুণ্ঠন করা হয়েছিল, যেটা বাস্তবতা। এই জন্য এখন একটি চমৎকার ভোট হতে হবে, যে ভোটে আসলেই নির্বিঘ্নে একেবারে ভয়হীন পরিবেশে কোনো মানুষের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি নয়। শুধু কিন্তু দেখেন রিজা ভাই, শুধু ভোটের কেন্দ্রে সব ঠিক থাকলে বিষয়টা কিন্তু এরকম না। আপনি গ্রামের একজন মানুষ কিন্তু 1 মাইল দূর থেকে এসে ভোট দিতে যাবে, আপনি রাস্তা মানে আমি সে যে ভোট দেওয়ার পরিবেশটা তো সঠিক আছে, প্রত্যাশা নিয়ে সে তার ভোটটা দিতে আসে। জি, কিন্তু আপনি জানেন কিনা যে আমি যেমন গ্রামের একজন, আমার বেড়ে ওঠা গ্রামে কিন্তু আপনি হচ্ছে দূর থেকে একজন যখন ভোট দিতে আসবে, এটা তার ভয়হীন পরিবেশ উনি আসতে পাচ্ছেন কিনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। মানে সামগ্রিকভাবে পরিবেশটা কেমন, এই জন্য বলবো যে সামগ্রিকভাবে পরিবেশটা কিন্তু ঠিক করতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে এআই এর অপব্যবহার, দেখুন আগামী নির্বাচনে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হবে। এআই এর অপব্যবহার, নানা রকম অপপ্রচার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নানাভাবে, কোনটা সত্য কোনটা মিথ্যা। গতকাল আমাদের একজন সিনিয়র সাংবাদিক উনি একটা বিষয় বলেছেন, আমি টিভিতে দেখছিলাম, যে উনি বলেছেন যে এই এআই এর যে অপব্যবহার বা গুজব,
এইটাকে কিন্তু রোধ করতে হলে মানে মেইন স্ট্রিমের যে সংবাদপত্র বা টিভি চ্যানেল, মানে মেইন স্ট্রিমি মিডিয়া আউটলেটকে কিন্তু খুব দ্রুত এনগেজ করতে হবে। তাহলে কিন্তু এই যে এআইয়ের যে অপব্যবহার বা গুজব, এগুলোকে অনেকাংশে রোধ করা সম্ভব হবে। না হলে কিন্তু আসলে মানুষ বিভ্রান্ত হবে। না, আপনি যথার্থই বলেছেন যে এআই এর ব্যবহারটা এটা তো নানাভাবে আশঙ্কার বিষয় দাঁড়ায়। ডেফিনেটলি। এবং আপনি মানে যারা এআইটা সম্পর্কে অতটা মানে যাদের জ্ঞান নাই, এমন সুন্দর করে আপনার করছে যে কোনো কিছু তৈরি করে দিচ্ছে যেটা মনে হচ্ছে এটা সঠিক, মানে এমন দায়িত্ববান মানুষের ব্যাপারে বলছে যাতে মনে হয় যে একেবারে অন্য রকমের। এবং এটা নিয়ে আমার মনে হয় নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে এক ধরনের মানে প্রচারণাও চালানোর দরকার। আপনি যেহেতু একেবারে মোটামুটি সরকারের কাছাকাছি থাকেন, একটু বোঝার জন্য, সাবির হোসেন চৌধুরীর সাথে 3 রাষ্ট্রদূতের বৈঠক হলো বাসায়, কি ইঙ্গিত? বা আমি কিন্তু একটা বিষয় যদি এভাবে বলি যে সাবির হোসেন চৌধুরী, যেহেতু আপনি জানেন যে উনি পার্লামেন্টারিয়ান একটা কমিটি কো চেয়ার ছিলেন সম্ভবত বৈশ্বিক একটা পরিমণ্ডলে, তো ওনার সঙ্গে তো মানে একটা হচ্ছে যে ডিপ্লোম্যাটদের একটা এনগেজমেন্ট আগে থেকে ছিল। আরেকটা বিষয় হচ্ছে উনি যদি আপনি ধরেন যে 2014, 18 বা 2024-এর যে ইলেকশনগুলো তো নিঃসন্দেহে বিতর্কিত ইলেকশন ছিল। ওই ইলেকশনে উনি সংসদ সদস্য ছিলেন। আবার এটাও ঠিক, একজন রাজনীতিবিদ হিসাবে ওনার একটা ভালো ইমেজ আছে। আবার ওই বিতর্কিত নির্বাচনেরও উনি সংসদ সদস্যও ছিলেন। আমার মনে হয় সামগ্রিকভাবে আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগের তো বিরাট একটা সংখ্যক সমর্থক রয়েছে, উনি এই বিষয়গুলো, এবং এটা তো অস্বীকার করার কিছু নেই, এটাই বাস্তবতা। হ্যাঁ, বাস্তবতা। আমার মনে হয় যারা ডিপ্লোম্যাট রয়েছেন তারা হয়তো কোনো কিছু বোঝার চেষ্টা করছেন। আসলে কিন্তু সাবির হোসেন চৌধুরী বলেন বা ডিপ্লোম্যাটের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়নি, কিন্তু সংবাদপত্রগুলো যে রিপোর্টগুলো করছে ওটা তাদের মতো করে। আর এই জন্য ওনাদের কাছ থেকে না শোনা পর্যন্ত আসলে কোন বিষয়ে আলোচনা হয়েছিল এটা বলাটা মুশকিল, মতামত দেওয়া খুবই মুশকিল। আপনি নির্বাচনের প্রসঙ্গ তুললেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বেশ আলোচিত। কেউ বর্জন করলেন, কেউ নির্বাচন, শেষ পর্যন্ত নির্বাচনটা হলো। আমিনুল ইসলাম বুলবুল তার সাক্ষাৎকারে বলেছেন তাৎক্ষণিক, ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি আমি। তাহলে ক্রিকেটের উন্নয়নের প্রেমে উনি পড়ে গেলেন, কিন্তু এই যে কেউ ভোট দিল কেউ দিল না, এই যে বিভাজনটা তৈরি হলো, সেই বিভাজনটাকে এর মাঝে উনি ক্রিকেটে উন্নয়নের প্রেমটা কিভাবে করবেন, আপনার কি মনে হয়? না, দেখুন, একটা বিষয় হচ্ছে যে আমি দেখছিলাম যে নির্বাচন যেটি হয়েছে সেটা একটু কিছুটা বিতর্ক হচ্ছে আর কি। এরপরে আমার কাছে একটা জিনিস মনে হয় রেজা ভাই, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে গত সময়গুলোতে আমরা দেখেছি যে একজনকে যা সরকার পছন্দ করে বসাই দিতেন, সেই জায়গা থেকে আমি দেখবো যে একটা গুড মানে শুভ সূচনা। আর আমিনুল ইসলাম সাহেবের কথা যেটি বলছিলেন যে এই বিতর্ক ছাড়াই যদি নির্বাচনটি অনুষ্ঠিত হতো, সেটি উনি যেটি বলেছেন সেটি সবচেয়ে ভালো হতো। কিন্তু সেটি তো যেহেতু বিতর্ক কিছুটা রয়ে গেছে, এরপরে বলবো যে উন্নয়নের কথা যদি বলেছেন উনি সত্যিকার অর্থে দেখতে চাই, উন্নয়নটা দেখতে চাই। এই বিতর্কটা যেটি হয়েছে এইটা যদি উনি সত্যিকার অর্থে উন্নয়ন করতে পারেন তাহলে হয়তো এই বিতর্কটা। না, প্রসঙ্গটা কেন তুললাম, ক্রিকেটের প্রসঙ্গটা, যে আমাদের দল একটি বড় প্রতিযোগিতায় একদম একেবারে পৌঁছাতে পারলো না, কিন্তু এখন যে বিশেষ করে আফগানিস্তানের সাথে তারা অলরেডি টি-20 সিরিজটা জিতে গেল, একেবারে হোয়াইট ওয়াশ। কালকে শুরু হবে ওয়ানডে ম্যাচ। ঠিক সেই সময় দল যেখানে একটা ঐক্যের জায়গায় তৈরি, সেই জায়গায় যদি অভিভাবকদের মধ্যে ঐক্যের জায়গাটা নড়বড়ে হয়, তাহলে তো ফিরে আসার পরে আবার দেখা যাবে যে না, সেখানে তো যদি ঐক্যটা ঠিক মতো না থাকে তাহলে তো এই দল পরিচালনাটার ক্ষেত্রেও তো হবে না। আরেকটা বিষয় আমার মনে হয় যে আপনি যদি দেখেন যে সাকিব আল হাসান, উনি সব বেশ কয়েকজন প্লেয়ার হয়তো মানে এখন নাই। সাকিব আল হাসান তো একজন মানে কিংবদন্তি। হ্যাঁ, আমরা যে যাই বলি না কেন ওর কিছু ভুল আছে, সেই ভুলের ঊর্ধ্বে যদি বলি, এখন রাজনৈতিক কারণে উনি হয়তো আসতে পারছেন না। তো এইটা সাকিব আল হাসান যে খেলছেন না, এইটার যে একটা শূন্যতা, এটা তো মানে আমাদের দলের সামগ্রিক যে পারফরমেন্স, সেখানে তো এটা একটি নিশ্চয়ই মানে সেই জায়গাগুলোতে প্রভাব ফেলছে আর কি। আমি একটা শিরোনাম শেষে পড়ছিলাম, রূপালী বাংলাদেশ, রামপালে চোরের পাল। এখানে বলা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতায় ব্যাহত উৎপাদন। এখানে বলছে বিদ্যুৎ কেন্দ্রের পুরনো লোহা বিক্রির প্রলোভনে 1,10,00,000 টাকা আত্মসাৎ। আপনি কি চিন্তা করতে পারেন যে এই প্রলোভনটার কারণে যে টাকা পয়সা আত্মসাৎ হচ্ছে, তো এটার কি এখন দেখভাল করার কেউ নেই নাকি? দেখেন, এইটাই তো আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা
বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি আপনি দেখেন, সেখানে আসলে পার্সেস থেকে শুরু করে কোনো মানে এইগুলো বিক্রি করা বা আপনি দেখবেন যে আমি যদি বিআইডব্লিউটিসির কথা বলি, ওখানে বিআইডব্লিউটিসি ওখানে দেখবেন যে আপনার হচ্ছে নৌযান, সরকারি নৌযান চলছে, আবার ওখানকার কর্মকর্তারা কর্মচারীরা তেল বিক্রি করছে এবং এগুলো মানে জাস্ট লাইক এরকমই আর কি। তো মনে করেন যে ডিজেল যদি একটা ইয়েতে 500 লিটার ডিজেল লাগে, দেখা যাচ্ছে 250 লিটার বিক্রি করে দিচ্ছে, এরকম কিন্তু অনেক আপনি গণমাধ্যমে রিপোর্ট দেখেছি। তো আমাদের এই জায়গাগুলোতে আমরা নিশ্চয়ই এই সরকারের সময় আমরা আরও আমাদের আশাটা বেশি ছিল যে এগুলো কমবে, কিন্তু সেইটা হয়তো অনেক অনেক জায়গায় কমেছে, কিন্তু সামগ্রিকভাবে এখনও ওই রকম উন্নতির যে জায়গাটা আমরা হয়তো স্পষ্ট তো এরকম মনে হয়নি, দেখতেও পাচ্ছেন। এই জন্য আমি বলবো যে আমাদের এই যে মনিটরিং যেটা, এটা আসলে বাড়ায় এবং এটার বিষয়ে সরকারের দুদক থেকে সব জায়গায় সরকারের সংশ্লিষ্ট জায়গাগুলো থেকে সিরিয়াসলি অ্যাকশন নেওয়া দরকার। মনিটরিং এর কথা যেটা বললেন আপনি, দ্রব্যমূল্য, মানুষ তো সাধারণ মানুষ কি চায় যে সহনশীল দ্রব্যমূল্য এবং একেবারে নিজের নাগালের মাধ্যমে মানে যানজটবিহীন একটা শহর বা রাস্তাঘাট, এটাই তো সাধারণ মানুষের একেবারে আগ্রহের জায়গা, আস্থার জায়গা, প্রত্যাশার জায়গা। তো এই যে বাজার দর নিয়ে যখন কথাবার্তা উঠে, মরিচের কেজি 500 টাকা, সবকিছু মিলিয়ে সিন্ডিকেট, তো রাশিদুল কেন মনে হয় এখনো সিন্ডিকেট কেন নিয়ে আলোচনা করবো আমরা, বলেন তো? না সেটাই, মানে এরকম একটা মানে যদি বলি যে জুলাই বিপ্লবের পরে এখনো যদি সিন্ডিকেট থাকে, এটা দুঃখজনক। এটা তো আমরা এখনো সিন্ডিকেট সব জায়গায় সিন্ডিকেট মুক্ত করতে পারি নাই তো। আর মরিচের কেজি 500 টাকা যেটি বললেন, অনেক সময় দেখা যায় যে ওয়েদার বা নানা কারণে অনেক সময় হঠাৎ করে হয়ে যায়, কিন্তু সামগ্রিকভাবে যদি আমি বলি যে অনেক সময় দেখা যাচ্ছে যে পেঁয়াজ স্টকে আছে, তারপর পেঁয়াজের দাম বেশি। এই জায়গাগুলো আমি আগের দিন আপনার সাথে বলছিলাম যে মানে মনিটরিংটা খুবই বড় আকারে করতে হবে। এখন যারা আবার মনিটরিং করছেন সরকারের যে প্রতিষ্ঠান, যদি ধরেন আপনার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেই অধিদপ্তরের যে কর্মকর্তা মনিটরিং দায়িত্ব, উনি কতটুকু আসলে মনিটরিং করছেন বা উনি আদৌ এই মনিটরিং যোগ্যতা কতটুকু বা আন্তরিকতা বা ওনার জায়গায় সেই মানে আমি বলছি যে ন্যায়সঙ্গতভাবে উনি করছেন কিনা বা ওনার ক্ষেত্রেও উনি নিজেও দুর্নীতি করছেন কিনা, এগুলো কিন্তু বড় বিষয়। দৈনিক যুগান্তরে শিরোনাম হয়েছে মেশিন দরকার 170টি, সরকারিভাবে আছে 12টি, রেডিওথেরাপির করুণ দশা, দেশে 38 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে মানুষ, মোট মৃত্যুর 12% ক্যান্সার রোগী, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ 4 বিভাগে সরকারি বেসরকারিভাবে হাসপাতালে রেডিওথেরাপির চিকিৎসা নেই। তাহলে তো মানুষ দৌড়াবে বিদেশে দেখে। ভাই এইটা তো আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে দেখবেন যে এখন তো আগে ছিল ব্যাংকক, তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া, এর সাথে নতুন করে যোগ হয়েছে চীনে যাওয়া। মানে এই যে মানে বিদেশে ট্রিটমেন্টের জন্য যাওয়ার প্রতিযোগিতা অবস্থাটা, এই যে আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আপনি যদি খুবই দুঃখজনক আমাদের যে বাজেট, আপনি যদি আমাদের যে জাতীয় বাজেটের যদি দেখেন, সারা পৃথিবীতে যদি জাতীয় বাজেটের যত শতাংশ হচ্ছে স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়, আমাদের একেবারে নমিনাল একটা বিষয়। এই জায়গাগুলোতে পরিবর্তন আনতেই হবে, কারণ আপনি যদি স্বাস্থ্য খাতে যদি উন্নতি না করতে পারেন, আমরা যদি স্বাস্থ্য খাতে সত্যিকার উন্নতি করতে পারি, তাহলে ইন্ডিয়ায় প্রতি বছর এত রোগী যাওয়ার প্রয়োজন হতো না। আরেকটি বিষয়, আপনি যে ক্যান্সারের যেটা, এটা আমি দেখছি যে ক্যান্সারের এই যে বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু এখন ভিসা অনেকটাই বন্ধ আর কি, বলা যায় যে খুবই মানে সীমিত সংখ্যা দেওয়া হচ্ছে এবং ক্যান্সারের কিন্তু রোগী যারা ইন্ডিয়াতে আগে যাওয়ার সুযোগ পেত, খুব ট্রিটমেন্টের অভাবেই অনেকটা মারা যাচ্ছে। এই যে আমাদের দেশের মধ্যে এই যে ক্যান্সার এই ধরনের রোগের ট্রিটমেন্টের আসলে উন্নতি করা ছাড়া ব্যাপারটা যেটা হলো স্বাধীন দেশে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে, এটা অপমান কিনা আমি জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন। বলছিলাম স্বাধীন দেশে চিকিৎসার জন্য কেন বিদেশে যেতে হবে, প্রশ্নটা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন।